প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমরা ৮ অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণে আমরা মস্তিষ্কের অংশটুকু শেখাবো। সবাই যদি একটু খেয়াল করে শোনো, তোমাদের শুনলেই মুখস্থ হয়ে যাবে আশা করি। তো আমরা দেখবো কি যে আমাদের সবাই তোমরা জানো যে মস্তিষ্কের 3টা অংশে ভাগ করা যায়। হ্যাঁ, আমাদের সামনের দিকে আছে কি সম্মুখ মস্তিষ্ক, মাঝখানে আছে মধ্য মস্তিষ্ক, আর পেছনে আছে কি পশ্চাৎ। হ্যাঁ, মস্তিষ্ক অধ্যায়ে দেখবো যে 3 প্রকার জিনিসই বেশি। যেরকম যখন আমরা ইয়ার মধ্যে পড়বো, কানের অংশ পড়বো, তখন দেখবো কি কানের মধ্যেও 3টা অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তো আমরা এখন মস্তিষ্ক পড়া শুরু করবো। এই যে অগ্র মস্তিষ্ক, একটা আছে মধ্য মস্তিষ্ক আর একটা আছে কি পশ্চাৎ। তাহলে এই যে অগ্র মস্তিষ্কের মধ্যে, অগ্র মস্তিষ্ক আমরা দেখবো কি কি আছে। এর মধ্যে আবার 3টা অংশ দেখবো আমরা। সেটা হচ্ছে কি সেরেবেরাম। হ্যাঁ, তাহলে সেরেব্রাম, আরেকটা হচ্ছে কি থ্যালামাস, আরেকটা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, তাহলে আমরা পড়ছি কি যে অগ্র মস্তিষ্কের মধ্যে আবার 3টা অংশ, সেরেবেরাম, আর আমরা পড়ছি কি থ্যালামাস আর কি হাইপোথ্যালামাস। হ্যাঁ, তাহলে মস্তিষ্কের 3 ভাগ করছি, অগ্র, তারপরে কি আছে মধ্য মস্তিষ্ক। হ্যাঁ, তাহলে মধ্য মস্তিষ্ক আর একটা কি পশ্চাৎ। এই মধ্য মস্তিষ্কেও তুমি 3 ভাগ করা যায় বা 4 ভাগে করছে আমাদের। হ্যাঁ, যেরকম এর মধ্যে কি পড়বে, একটা হচ্ছে টেকটাম আছে। হ্যাঁ, তাহলে মধ্য মস্তিষ্কে আছে টেকটাম, তারপরে কি আছে মনে রাখবা সেরেব্রাল পেডাঙ্কল। হ্যাঁ, তাহলে সেরেব্রাল পেডাঙ্কল, তারপরে পড়বা হচ্ছে কি তোমার কর্পোরা কোয়াড্রিজেমিনা। হ্যাঁ, তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা। তাহলে আমরা পড়ছি একটা হচ্ছে টেকটাম, তারপর হচ্ছে কি সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর একটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। হ্যাঁ, তাহলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে আমরা দেখবো কি আমাদের মস্তিষ্ক 3 ভাগ করব। তাহলে একটা অগ্র, মধ্য, আর একটা কি মনে রাখবা পশ্চাৎ মস্তিষ্ক। হ্যাঁ, তাহলে আমাদের অগ্র, মধ্য আর কি পশ্চাৎ মস্তিষ্ক। তার মধ্যে আমরা দেখছি কি অগ্র মস্তিষ্ক আবার 3টা অংশ। কি কি বললাম? সেরেবেরাম, থ্যালামাস আর কি হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের মধ্যেও 3টা অংশ বলা যায়, 4টাও বলা যায়। যেরকম সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আর সাথে কি টেকটাম। আর লাস্টে পড়বো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্ক 3টা অংশ। হ্যাঁ, প্রথমে মনে রাখবা কি সেরেবেলাম। হ্যাঁ, তাহলে সেরেবেলাম, তাহলে আমরা পড়ছি দেখো অগ্রে আছে সেরেবেরাম, আর এখানে আছে কি সেরেবেলাম, সাথে কি মনে রাখবা পন্স, আর একটা আছে মেডুলা। হ্যাঁ, তোমরা আবার এটা কিন্তু জোতা পন্স ভেবো না, এটা মস্তিষ্কের অংশ পন্স। আর কি মনে রাখবো আমরা মেডুলা, বা এটাকে বলা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। হ্যাঁ, তাহলে আমাদের এই যে মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমার মস্তিষ্ক যদি তুমি না সম্পর্কে না জানো, হ্যাঁ, তাহলে এই মস্তিষ্ক তোমার তো রেখে লাভ নাই। হ্যাঁ, কি করবা, বাজারে যে বিক্রি করে ফেলাবা। হ্যাঁ, তাহলে আমাদের এই মস্তিষ্ক সম্পর্কে জানতে হবে কি কি। মস্তিষ্কের প্রথমে 3টা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের মধ্যে কি আছে সেরেবেরাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাতে অগ্রে আছে সেরেবেরাম, পশ্চাতে আছে সেরেবেলাম, সাথে কি পন্স আর মেডুলা, মেডুলা অবলঙ্গটা। মধ্যে আছে টেকটাম, তার সাথে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল। এখন এদের কোনটার কাজ কি, কে কি কাজ করে, এটা গুরুত্বপূর্ণ। যার মধ্যে তোমার সেরেবেরাম, এটা তোমার মস্তিষ্কের প্রধান অংশ 80%। হ্যাঁ, তাহলে 80% আছে সেরেব্রাম, যার মধ্যে সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটা খন্ড থাকে, সেই খন্ড দুইটা কি মনে রাখবো যে সেরেব্রামের মধ্যে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। এটা খেয়াল করে শুনবা, যেটা 2টা খন্ড যুক্ত হয় যার মাধ্যমে, তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, তাহলে কি মনে রাখবো আমরা কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে কর্পাস ক্যালোসাম। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম যেটা, সেটাই প্রধান অংশ 80%। তার মধ্যে আমরা দেখছি কি 2টা, বইয়ের মধ্যে খেয়াল করবা সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে 2টা খন্ড, সেটা যুক্ত হয় কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, আমরা বলবো কি যে এর মধ্যে থ্যালামাস আর হাইপোথ্যালামাসের কাজ খুবই গুরুত্বপূর্ণ। যেটা মনে রাখবো থ্যালামাসের কাজ কি আর হাইপোথ্যালামাসের কাজ। হ্যাঁ, তাহলে এখান থেকে মস্তিষ্কের অংশগুলো সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, এখন এই থ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস কি করে।
মনে রাখবা থ্যালামাসের কাজ কি? হ্যাঁ, থ্যালামাসের কাজ হচ্ছে আমাদের একটা মনে রাখতে হবে যে অনেকগুলো কাজ আছে, মনে রাখা একটু কষ্ট, তারপরে কষ্ট করে মনে রাখতে হবে। স্টেশন কেন্দ্রে মনে রাখবা, স্টেশন কেন্দ্রে স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না। হ্যাঁ, তাহলে স্টেশন কেন্দ্রে, তুমি স্টেশনে গেছো, স্টেশন দেখবে অনেক মানুষ ঘুমায় থাকে। হ্যাঁ, তাহলে এদেরকে স্পর্শ করা যাবে না। স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না। স্টেশন মানে রিলে স্টেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে রিলে স্টেশন। হ্যাঁ, কেন্দ্রের ক্ষেত্রে দেখবা বিভিন্ন কেন্দ্র, আবেগের কেন্দ্র, অনুভূতির কেন্দ্র, হ্যাঁ, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র। হ্যাঁ, বিভিন্ন কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র। হ্যাঁ, তাহলে আমাদের যে কোনো কেন্দ্র দেখলে দাগাবো কি? থ্যালামাস। তাহলে আমাদের স্টেশন কেন্দ্র, স্টেশন মানে রেল স্টেশন হিসেবে কাজ করে, কেন্দ্র মানে কি? আবেগের, অনুভূতির বা অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র। ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা। হ্যাঁ, তাহলে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে কে? তোমার থ্যালামাস। হ্যাঁ, তাহলে তোমার যে যেরকম তোমার যে ইয়ার সময়, যে রাতের বেলা তুমি সেহরির সময় যে ওঠো, হ্যাঁ, তোমার আম্মা ডাক দেয়, তুমি যে উঠে পড়ো, তোমার কে সাহায্য করছে? তোমার এই থ্যালামাস। তাহলে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলতে সাহায্য করে থ্যালামাস। তারপরে কি? তোমার যে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ। হ্যাঁ, তাহলে ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করছে কে? তোমার থ্যালামাস। তাহলে তোমার ব্যক্তিত্ব ভালো নাকি খারাপ, শুধু তোমার দোষ নাই, তোমার থ্যালামাসের দোষ। হ্যাঁ, তাহলে এখন এই ব্যক্তিত্ব তোমার নিয়ন্ত্রণ করছে কে? তোমার থ্যালামাস। আর লাস্টে স্পর্শ, চাপ, যন্ত্রণা, হ্যাঁ, একসাথে মনে রাখবে, স্পর্শ, চাপ, যন্ত্রণা, এগুলা তোমার নিয়ন্ত্রণ করছে কি? আমাদের থ্যালামাস। তাহলে থ্যালামাসের কাজ বললে স্টেশন কেন্দ্রে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করো না। স্টেশন মানে কি বললাম? রেল স্টেশন হিসেবে কাজ করে। কেন্দ্র মানে আমরা দেখছি যে কোনো আবেগের কেন্দ্র, অনুভূতির, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, ব্যক্তিত্ব, সামাজিক আচরণে সাহায্য করছে তোমার থ্যালামাস। লাস্টে স্পর্শ, চাপ, যন্ত্রণা, এগুলো মনে রাখলেই হবে। এরপরে আসছে কি? থ্যালামাসের কাজ আমরা জানলাম। হ্যাঁ, এরপরে মনে রাখবা কি? হাইপোথ্যালামাস। হ্যাঁ, তাহলে থ্যালামাসের পরে আমরা দেখবো কি? হাইপোথ্যালামাস। যে হাইপোথ্যালামাস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমার এই হাইপোথ্যালামাস এর কাজ কি? তাহলে হাইপোথ্যালামাস, এটা আমরা মনে রাখবো কি? যে এটাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কি মনে রাখবা? হ্যাঁ, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। হ্যাঁ, তা আমাদের মাস্টার গ্ল্যান্ড সবাই চেনো। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? পিটুইটারি গ্রন্থিকে। হ্যাঁ, তাহলে পিটুইটারি গ্রন্থি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। সেই পিটুইটারি গ্রন্থিকে আবার নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথ্যালামাস। তাই হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থি সম্পর্কে তোমরা জানো যে আমাদের দেহের সব থেকে ছোট, কিন্তু ছোট হইলেও সবকিছু নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি। হ্যাঁ, তাহলে সেই পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বা প্রিন্সিপাল গ্ল্যান্ড বা নিয়ন্ত্রক গ্রন্থিও বলা হয়। আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বললে হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস, এটাকে আবার বায়োলজিক্যাল ক্লকও বলা হয়। তাহলে বায়োলজিক্যাল ক্লককে হাইপোথ্যালামাস। হ্যাঁ, আমরা আর কি মনে রাখবো? হাইপোথ্যালামাসের কাজ অনেকগুলো কাজ আছে। তুমি কিভাবে মনে রাখবা? আমি একটা জিনিস মনে রাখতাম, তুমি এটা খেয়াল করলে তুমি দেখবা যে তোমার কাছে মনে সহজ হইতে পারে। সেটা হচ্ছে কি? যে স্বয়ং টনির দেহে, স্বয়ং টনির দেহে তাপ বেড়েছে। হ্যাঁ, তাহলে স্বয়ং টনির দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো স্বয়ং টনির দেহে তাপ বেড়েছে, যেহেতু দেহে তাপ বেড়েছে তাই অন্তরায় কি হচ্ছে? ঘাম ঝরছে। হ্যাঁ, তাহলে এখন তোমাকে ঘাম ঝরাইতে হবে, তোমার পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ঘাম ঝরাইতে হবে। হ্যাঁ, তোমরা তো পড়াশোনা পরিশ্রম করতে চাও না, পরিশ্রম না করলে তুমি সফল হবে না। হ্যাঁ, পরিশ্রমের বিকল্প অন্য কোনো কিছু নাই। এখন কথা হচ্ছে আমাদের তাহলে পড়াশোনা করে ঘাম না ঝরলে তাহলে আর কিরকম পড়াশোনা তোমরা করো বলো? হ্যাঁ, তাহলে পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা, এখন তোমার একটাই কাজ, জীবন গড়ার সময় এখন, এরপরে আর সুযোগ পাবা না। হ্যাঁ, তাহলে স্বয়ং টনিক দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে। তাহলে স্বয়ংতে মনে রাখবা স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসাবে। হ্যাঁ, তাহলে স্বয়ংক্রিয়
স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। হ্যাঁ, তারপরে মনে করো টনির টতে হচ্ছে ট্রপিক হরমোন ক্ষরণ করে, টপিক হরমোন ক্ষরণ করে। আর নিট হচ্ছে নিউরো হরমোন। হ্যাঁ, তাহলে টপিক হরমোন আর কি করে, নিউরো হরমোন ক্ষরণ করে। এটা তুমি এই অধ্যায়ের লাস্ট অংশে হরমোন পড়বা, যে টপিক হরমোন 4টে আছে। হ্যাঁ, ওইগুলো তুমি দেখবা যে গ্রোথ হরমোন আছে, এফএসএইচ আছে, এলএইচ আছে, টিএসএইচ আছে। এগুলা নিউরো হরমোন বলতে তোমার দুইটা বলেই দিয়েছে, যেটা কি কি, একটা আছে অক্সিটোসিন আর একটা আছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কে বলা হয় এডিএইচ। হ্যাঁ, সাথে আরেকটা কি আছে, অক্সিটোনিন। হ্যাঁ, তাহলে অক্সিটোসিন, অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। এই দুটো হচ্ছে কি তোমার নিউরো হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে পশ্চাৎভাগ থেকে আসে, আর পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে আসে টপিক হরমোন। সেটা তুমি হরমোনের অংশে পড়বা। এখন দেখবো কি দেহতাপতে দেহতাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, দেহতাপ নিয়ন্ত্রণ। অন্ততে আসছে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। রতে রক্তচাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, ঘতে হচ্ছে ঘুম, ঘৃণা, হ্যাঁ, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, এগুলা। তাহলে এগুলো আমাদের মোটামুটি জানলে হবে। হাইপোথ্যালামাসের কাজ কি বললাম, স্বয়ং টনির দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে। স্বয়ংতে স্বয়ংক্রিয় সিনামিক কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, টপিক হরমোন ক্ষরণ করে, নিউরো হরমোন ক্ষরণ করে। নিউরো হরমোনের নাম দেওয়া আছে অক্সিটোসিন আর একটা আছে ভেসোপ্রেসিন। হ্যাঁ, তারপর দেহতাপ নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে কি ঘুম। হ্যাঁ, তারপরে আমাদের ঘৃণা, পীড়ন, এগুলো ইত্যাদি, এগুলো তো নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, তারপরে পড়ছে, তাহলে দেখো যে আমাদের থ্যালামাস হাইপোথ্যালামাসের কাজ জানলাম। আর অগ্রমস্তিষ্কের আরেকটা অংশ ছিল কি সেরেবেরাম। তাহলে সেরেবেরামের কাজ কি? সেরেব্রাম আমরা পড়ছিলাম কি প্রধান অংশ মস্তিষ্কের 80% থাকে সেরেবেরাম। হ্যাঁ, তাহলে এই সেরেবেরাম যেহেতু সব থেকে বেশি 80%, তাহলে সেরেবেরাম হচ্ছে কি তোমার বস। হ্যাঁ, তাহলে বস দিয়ে মনে রাখবা। বস হচ্ছে বাক শক্তি নিয়ন্ত্রণ। হ্যাঁ, বস হচ্ছে বাক শক্তি, দন্তার সাথে সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এই দুটো মনে রাখলেই হবে। তাহলে আমাদের অগ্র মস্তিষ্ক সম্পর্কে আমরা জানলাম। মধ্য মস্তিষ্কের কাজ মোটামুটি তোমার জানলে হবে। তুমি যে একই সাথে এই যে আমি তোমাদের পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে দেখতেও পাচ্ছ আবার শুনতেও পারছো একই সাথে, যে তোমার শ্রবণ এবং দর্শনে যে সমন্বয় ঘটাইতেছে। হ্যাঁ, এটা কে করছে? তোমার মধ্য মস্তিষ্ক করছে। তার মানে তুমি শুনতে এবং দেখতে পারছো, মানে তোমার মধ্য মস্তিষ্ক ঠিক আছে। এটাই মধ্য মস্তিষ্কের কাজ। এরপরে আমরা দেখবো লাস্টে পশ্চাৎ মস্তিষ্ক, যেটা যে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যেও 3টা অংশ। হ্যাঁ, সেই পশ্চাৎ মস্তিষ্কে আমরা কি দেখবো, এর মধ্যে মনে রাখবা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা 3টা অংশ পাইছি এখানেও, সেটা হচ্ছে সেরেবেলাম। সেরেবেলাম, যেটা এই যে সেরেবেলাম হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যেটার ওজন 150 গ্রাম। হ্যাঁ, যখন তুমি সেরেবেলামের ওজন 150 গ্রাম মনে রাখবা, তখন তুমি একই সাথে মনে রাখবা শিশুদের যকৃতের ওজনও 150 গ্রাম। তাহলে আমাদের সেরেবেলাম 150 গ্রাম, শিশুদের যকৃতের ওজনও 150 গ্রাম। এখন এই সেরেবেলাম কি করে মনে রাখবা, চলার পথে, চলার পথে পেশির টানে, চলার পথে পেশির টানে ভারসাম্য পাই। হ্যাঁ, তাহলে আমাদের চলার পথে পেশির টানে ভারসাম্য পাই। তাহলে চলার পথে মানে চলাফেরার দিক নির্ধারণ, চলাফেরা নিয়ন্ত্রণ, পেশির টান এবং আমাদের ভারসাম্য রক্ষা, এগুলা করে কি দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তোমার সেরেবেলাম। তাহলে আমাদের সেরেবেলাম গেল। এরপর আছে কি পন্স আর মেডুলা। পন্স, যেটা এই পন্সের মধ্যে মনে রাখবা যে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে হচ্ছে কি তোমার পন্স। হ্যাঁ, তাহলে এটা মনে রাখলে হবে যে শ্বসন কার্য বা তোমার প্রতিবর্তী ক্রিয়াতে সাহায্য করে। তাহলে এই পন্স তুমি যখন ওই যে তোমার ফুসফুসের অধ্যায় পড়ছিলা, তোমার ফুসফুসে যে শ্বাসক্রিয়া 4টা কেন্দ্র নিয়ন্ত্রিত হয় পড়ছিলা, পন্সে 2টা ছিল, মেডুলায় 2টা ছিল। তাহলে তোমার পন্স শ্বসনে সাহায্য করে, তাহলে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে পন্স। যেরকম পড়ছিলাম পন্সের 2টা কেন্দ্র ছিল, একটা ছিল কি নিউমোট্যাক্সিক আর একটা ছিল অ্যানিউস্টিক। আর মেডুলার মধ্যে ছিল কি নিঃশ্বাস কেন্দ্র আর একটা কি ছিল প্রশ্বাস কেন্দ্র। তাহলে তোমার পন্স শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, মেডুলাও করে। আর লাস্টে মেডুলার কাজ করবা। মেডুলা কি কাজ করে? হ্যাঁ, মেডুলা বা মেডুলা অবলঙ্গটার কাজ মনে রাখবা নরম পেরেক। হ্যাঁ, তাহলে নরম পেরেক দিয়ে আমরা মনে রাখবো। পেরেক আসলে নরম হবে না, তোমার পড়ার জন্য নরম করে নিতে হবে। তাহলে নরমের নতে ন থাকলেই কার কাজ মনে রাখবা,
এই মেডুলার কাজ। যেরকম তোমরা দেখবা শ্বসন, লাস্টে দেখো একটা ন পাচ্ছ, হৃদস্পন্দন ন, হ্যাঁ বমন, রক্তবাহিকার সংকোচন, হ্যাঁ লালাক্ষরণ, তাহলে লাস্টে কি পাবা? ন থাকলেই এই মেডুলার কাজ। হ্যাঁ তারপর রথ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ, মতে মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ, পথ হচ্ছে পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, হ্যাঁ কতে হচ্ছে করটিক স্নায়ুর উৎসস্থল। কোন কোন করটিক স্নায়ু? করটিক স্নায়ু তোমরা জানো যে করটিক স্নায়ুর উৎসস্থল কোনগুলো? আমরা পড়ছি 9 থেকে 12, টোটাল করটিক স্নায়ু পড়ছো 12 জোড়া। হ্যাঁ তখন 9 থেকে 12 তোমরা দেখবে যে আমাদের একটা ভিডিও আছে করটিক স্নায়ুগুলো তোমাদের সহজ করে পড়াইছি। 9 নাম্বার ছিল কি? 9 নাম্বার ছিল হচ্ছে হাইপোগ্লোসাল, 10 নাম্বার ছিল ভেগাস, সরি 9 নাম্বার গ্লোসোফ্যারেঞ্জিয়াল, 10 নাম্বার ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। হ্যাঁ তাহলে এই যে 9 থেকে 12 অর্থাৎ গ্লোসোফ্যারেঞ্জিয়াল 9, ভেগাস 10, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। হাইপো মানে নিচে, তার মানে সবার লাস্টে আছে হাইপোগ্লোসাল। তো এই যে করটিক স্নায়ু আছে 9 থেকে 12 তার নিয়ন্ত্রণ করছে কি? তাহলে করটিক স্নায়ুর এটা হচ্ছে আমাদের মেডুলা। তাহলে মেডুলার কাজ নিয়ে করলাম নরম পেরেক। নতে যত ন পাচ্ছ তাই দেখাবা। হ্যাঁ রতে রক্ত সংবহন, হ্যাঁ রক্তচাপ নিয়ন্ত্রণ, মতে মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ, পুষ্টিক নালী পেরিস্টালসিস, কতে হচ্ছে কাশি, কতে করটিক স্নায়ুর উৎসস্থল। কোন করটিক স্নায়ু? 9 থেকে 12, টোটাল করটিক স্নায়ু আছে 12 জোড়া। তোমরা এর আগে আরেকটা ভিডিও দেখবা যে ওটিটি আফা জি ভাই সে হাসে পড়াইছিলাম যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, হ্যাঁ তারপরে পড়ছিল 7 ফেসিয়াল, 8 অডিটরি, 9 গ্লোসোফ্যারিঞ্জিয়াল, 10 ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি ছিল, 12 হাইপোগ্লোসাল। হ্যাঁ তাহলে এগুলো একটু দেখবা। তোমাদের এই জিনিসগুলা এখন থেকে অল্প অল্প করে তোমরা শিখে ফেলবা, কারণ তোমাদের এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ তোমাদের এইচএসসি তে শর্ট সিলেবাস হয়, তোমাদের কিছু কিছু অধ্যায় নাই, কিন্তু এই অধ্যায়গুলো আমাদের সব সময়ের জন্য লাগবে। হ্যাঁ অ্যাডমিশনের সময় আমাদের এগুলো অধ্যায় না করে অ্যাডমিশনে যাওয়াটা বোকামি হবে। হ্যাঁ তো তোমরা যারা এখন 25-26 যারা আছে, 24-এর তো কিছুদিন পরে পরীক্ষা, ওরা যারা যে আগে থেকে পড়াশোনা করছে তাদের জন্য সহজ হয়েছে। তোমরা এই সময়টা যেটা পাচ্ছ, তোমাদের এখন দীর্ঘ একটা সময় আছে, তোমাদের 25 সাল জীবন গড়ার সময়, তোমরা 25 ব্যাচ, তোমাদের 25 সালের মধ্যে তোমরা কি করবা, কি চান্স পাবা, ভালো জায়গায় নাকি খারাপ জায়গায় চান্স পাবা কি পাবা না, সবকিছু তোমার এই যে এই বছরের মধ্যে নির্ধারণ হবে। সেজন্য পড়াশোনা সুন্দর করে করো, আগে পরে কি করছো বলে যে নতুন করে নতুন বছরে শুধু পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু মাথায় রেখো না। যাই কিছু থাক মাথায়, ওটা সাময়িক সময়ের জন্য স্থগিত করে রাখবা। হ্যাঁ 1 বছর পরে চান্স পাওয়ার পরে তখন তুমি সেটা আবার কন্টিনিউ করবা, ঠিক আছে? তাহলে এটা সবাই একটু খেয়াল করে ভিডিও দেখবা, বই সামনে নিয়ে দেখবা যে 2বার দেখলে বা 1বার দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সবাইকে পড়াশোনা করবা।